হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমাকে আমার প্রিয় মানুষেরা যারা কমেন্ট করছো, আমার বোনু যে কমেন্ট করছো যে দিদিভাই তুমি এইরকম কথা বলছো কেন, বা ভালো লাগছে না, বা যা আর আমি যাকে খুব ভালোবাসি, আমার যে খুব কাছে মানুষ, সেও বলছে, মানে আমাকে মম বলে ডাকে আমার বড় ছেলে, সেও বলছে যে মম তুমি এভাবে ওদেরকে বলছো কেন। দেখো, আমি ওদেরকে বলছি না, ওদেরকে ভালোবাসি বলে যারা ভিডিও খারাপ নামাচ্ছে, খুব গায়ে জ্বালা করছে। এবার তোমরাও যেমন রুম্পা আরিয়ানকে ভালোবাসো, আমিও কিন্তু খুব ভালোবাসি। আর তাদেরকে অপরিচিত হলেও কিন্তু তারা যে ওয়াইটিতে আছে সেই সূত্রে আমার চেনাশোনা। তোমরা যেমন গিয়ে বা ঘরে গিয়েছো, তোমাদের বাড়ি এসেছে, সেই সূত্রে জানাশোনা, কিন্তু আমার হচ্ছে এই ওয়াইটিতে চেনা জানাশোনা। দেখো, আমি তোমাদের কাছ থেকে কোনো খবর নিয়ে আমি কিন্তু কোনো ভিডিও করছি না। দ্বিতীয়ত হচ্ছে, এইভাবে মেয়েটাকে এই অসময়ে যে মানে সোশ্যাল মিডিয়াতে একদম ধূলিসাৎ করে দিচ্ছে মেয়েটার যে মনের এখন অবস্থা, তাকে নিয়ে যেভাবে কাটাছেঁড়া করা হচ্ছে, সেই কথাই আমি প্রতিবাদ করতে এসেছি। তোমরা আমাকে ভুল বুঝো না, তোমরা দরকার হয় কথাগুলো ভালো করে শোনো। কারণ দুটো মানুষকে বলে না, এর আগেও ধরো যে হয়েছে মন্দিরা বাবাকে নিয়ে বলা হয়েছিল, তখন আমি প্রতিবাদ করেছি। তারপরে ধরো মানে মৃত মানুষকে বলছি। তারপরে আর একটা হয়েছিল তোমার কি নাম যেন ভুলে গেলাম গো, আরে নিবেদিতাকে বলা হয়েছিল, তখন আমি ভিডিও করিনি কারণ তাদেরকে আমি দেখতাম না। কিন্তু আরিয়ানদের আমি শর্ট ভিডিওগুলো দেখতাম, প্রত্যেকটা ফলো করতাম। আমি যেহেতু করা আছে, আমার সাবস্ক্রাইব করা আছে, সেহেতু নোটিফিকেশান ঢুকতো, আমি প্রত্যেকটা শর্ট ভিডিও ফলো করতাম। এবার যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি, সে মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে কাটাছেঁড়া করলে কতটা খারাপ লাগে বলো। সেই জন্যে মুখটা খুলতে বাধ্য হচ্ছি, না হলে এই অবস্থাতে আমার কোনো ইচ্ছে নেই যে আমি রুম্পাকে আর আরিয়ানকে নিয়ে কিছু কথা বলবো। কারণ সর্বশেষে আমি একটা মানুষ, আমার ইচ্ছে করে না যে এই সময়টা আজ 7-8টা দিন হচ্ছে আর ওদেরকে নিয়ে সবাই পড়ে গেছে। এবার কিছু মানুষ নেগেটিভ বলছে, কিছু মানুষ পজিটিভ বলছে। এবার কিছু মানুষ আছে ওর পাশে আমার মতো, যে প্রোটেক্ট হয়ে দাঁড়িয়েছে যে তোমরা থামো, এবার রুম্পাকে আরিয়ানকে এবার মানে শান্তিতে থাকতে দাও মানুষকে। আর কিছু মানুষ আছে কিভাবে কথার ভেতর থেকে একদম সুতোর মতো ধাগা বেঁধে বেঁধে মালা করছে, বুঝতে পারছো? সেখান থেকে আমরা প্রতিবাদ করছি, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি করি, সেহেতু আমরা ভুল কিছু দেখলে আমরা প্রতিবাদ করি যে না, এটা বলা ঠিক হচ্ছে না। বুঝেছো আশা করি। এবার আমি একটা কথা বলি, যে আমাদের ওয়াইটির দালাল, একদম নাম করা দালাল, আজকে মনে হচ্ছে একদম আমার ভিডিওতে কোনো তোমরা মুখে গালাগালি বা কিছু পাবে না, কিন্তু আজকে মনে হচ্ছে মানুষটা এই জন্যই হয়তো ভগবান সব থেকেও কেড়ে নিয়েছে। মানুষকে এত কাটাছেঁড়া করে না, আর বিশেষ করে যারা সদ্য কিছু হয়েছে, মন্দিরাকেও করেছে, সদ্য বাবা মারা গেছে, তারপরে নিবেদিতাকেও করেছিল। নিবেদিতা যখন নিবেদিতা মারা যায়, তার হাজব্যান্ডকে একদম জনসমক্ষে একদম তুলোধনা যাকে বলে সেটা করেছে। তারপরে হচ্ছে এবার শুরু করেছে তোমার এই রুম্পাকে নিয়ে। মেয়েটা এখন কি অবস্থায় আছে বুঝতে পারছো? আজকে লাইভটা দেখে আমি রীতিমতো চোখ দিয়ে জল পড়ছে। আর আমি লাইভ দেখেছি, আমার সকাল থেকে নেট ছিল না, সেহেতু কমেন্ট আসছে, আমি কোনো কমেন্ট রিপ্লাই দিতে পারছি না, উপরন্ত লাইভটাও দেখতে পাচ্ছি না।
সন্ধ্যাবেলায় আমি লাইভটা দেখলাম, দেখার পর অনবরত আমার চোখ দিয়ে জল পড়ছে যে মেয়েটাকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে এখন মানে কাটাছেঁড়া হচ্ছে। মেয়েটা বলছে এবার তুমি থামো, এবার তোমরা থামো, আরিয়ান পছন্দ করতো না এভাবে করার। কিন্তু কিছু মানুষ আছে সেটা তো শুনবে না, যেখানে ধরো গন্ধ পাবে সেখানেই ছুটে যাবে। সেই হচ্ছে ওয়াইটির দালাল, আমি নাম করতে পারবো না, ওয়াইটির দালাল। পরপর চলে যাও, দেখো একটা ঘোড়ামুখী আছে, তা সে হচ্ছে আমাদের ওয়াইটির দালাল, একটা ডাইনি আছে, সে হচ্ছে আমাদের ওয়াইটির দালাল। আমাদের স্ট্রাইক মারার ভয় আছে, না হলে চিনিয়ে দিতাম যারা নতুন বন্ধু আমার ওয়াইটির দালালটাকে। যেখানে একটু মানুষ দুর্বল হয় সেখানে ছেঁকে ধরে। সে এখন বলছে রুম্পা কেন তার মেয়েকে বাইরে রেখেছে। আরে 6-7 দিন হলো তার মেয়েকে, 6-7 দিন না হলেও খুব জোর 10-12 দিন হলো তার মেয়েকে বাইরে রেখেছে। মেয়েটা প্রচণ্ড চঞ্চল। দ্বিতীয়ত দেখো, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে একটু সোশ্যাল মিডিয়াতে সময় দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে বাবার এরকম হয়েছে, মানে আগের পক্ষে যেহেতু বাচ্চাটা, সেহেতু কেউ কিছু বললে ওর খারাপ লাগবে যে দেখ আমার বাবাটা এই অবস্থা, বা রুম্পারও খারাপ লাগবে যে মেয়েকে বলছে। বা আরিয়ানেরও সহমত ছিল যে না, বাচ্চাটাকে হোস্টেলে দিয়ে পড়াশোনা করানো হোক। তো সেখান থেকে যখন শুনেছে কি কোনোভাবে যে আরিয়ান আর নেই এই পৃথিবীতে, তখন বাচ্চাটা নাকি হোস্টেলে খুব কান্নাকাটি করছিল। সেই সময় রুম্পাদের বাড়িতে যেহেতু সবই লেডিস, শুধু বাবা ছাড়া, বাবার বয়স্ক, সেহেতু আনতে যেতে পারিনি। লেডিস হোস্টেল থেকে অর্ধেক রাস্তা পৌঁছে দিয়ে গেছে, আর বাড়ির পাশেরও হয়তো কেউ বা বাড়ির লোক অর্ধেক নিয়ে এসেছে, অর্ধেক নিয়ে আসা হয়েছে। এবার সেখান থেকে নিজেরই তো দেখার কেউ নেই নিজেকে, আর একটা বাড়িতে কেউ কিছু হয়ে গেলে না, পাড়া প্রতিবেশীর লোকই বলো আর নিজের লোক বলো না, বলে তখন যে না বাচ্চাটা আমার এখানে থাক। তো সেখান থেকে বাচ্চাটা ঠাম্মির বাড়িতে রেখে দিয়েছে, এটা হয়ে গেছে দোষ। কেন বাচ্চাটাকে ঠাম্মির বাড়িতে রাখা হলো? দ্বিতীয়ত কেন হোস্টেলে রাখা হলো? দিয়ে সেকেন্ড প্ল্যান কেন বানানো হচ্ছিল? এটা কেমন মা? আরে বাবা, প্রথম সন্তান বলে আজ এরকম মনে হচ্ছে। যদি নিজেরই এটা বাবা হতো তাও হয়তো হোস্টেলে দিত। সবাই চায় যে ভালো পড়াশোনা করুক বাচ্চা কাচ্চা, বা ভালো মানুষ হোক। পয়সা হোস্টেলে কি এমনি পড়াতো? নিশ্চয়ই পয়সা নিত। আর সেই পয়সাটা কে দিত? নিশ্চয়ই আরিয়ান দিত। আর বেশি দিনও যায়নি, কিন্তু মেয়েটা নাকি প্রচণ্ড অবাধ্য হয়ে যাচ্ছিল, ওই জন্য রুম্পা পারছিল না, সেই জন্য ওকে হোস্টেলে রেখেছিল। আর একটা কথা রুম্পা বলেছে যে এখন আরিয়ানকে দেখেই মনে হতো প্রচণ্ড ভালো মানুষ। এবার যখন ভালো মানুষ হয় না, তোমরা দেখবে একটা যখন ভালো মানুষ হয়, যদি বউ খুব ভালো মানুষ হয়, বড়রা একটু কড়া টাইপের স্টিক হয়, বা ছেলেরা যখন একটু ভালো সাদাসিধা হয়, বউরা কিন্তু একটু স্টিক হতে বাধ্য হয়। কারণ না হলে আর সংসার চলবে না, গাড়ির চাকা কিন্তু চলবে না। সেই জন্য ওকে মানে আরিয়ানকে যেহেতু একটু ভোলা ভালা ছিল, সবাইকে হেল্প করতো, সেই সময় রুম্পা একটু স্টিক হয়েছিল। এই জন্য নাকি ওদের সংসারের মধ্যে একটা ঝামেলা হতো যে তুমি কেন টাকা পয়সা খরচ করছো এত, সবাইকে কেন দিচ্ছ, আমাদেরও তো সংসার আছে, আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমরাও একটা বাচ্চা প্ল্যান করতে পারি। অবভিয়াসলি প্রথম বাচ্চা হওয়ার পর সেকেন্ড বাচ্চা হওয়া একটা মানুষের কাছে একটা আশা থাকে। সেখানে তো আর একটা মানে কি বলবো, আরিয়ানেরও তো একটা ভবিষ্যৎ আছে, একটা মেয়ে আছে, ঠিক আছে। আরিয়ান তো কখনো বলেনি যে মেয়েকে আমি দেখব না। মেয়ে সমিতি কিন্তু আরিয়ান রুম্পাকে নিয়েছিল, সেহেতু রুম্পা বাচ্চা আর আরিয়ান খুব ভালো কাটছিল 2 বছর। এই কয়দিন হলো দিয়েছে, কয়দিন বলতে 1 মাসও এখনও হয়নি, কিন্তু তার বাচ্চাটাকে রেখেছিল। এবার পরে আগামী দিন কী হতো আমরা কিন্তু জানতাম না। রুম্পা কিন্তু এটা যদি না বলতো আমরা সেটাও বুঝতে পারতাম না। রুম্পা ভালো মানুষ বলে বললো কথাগুলো, হয়ে গেল এবার এটা নিয়ে কন্ট্রোভার্সি। আরে বাবা, মানুষটাকে এবার ছাড়, এবার ছাড়। আর রুম্পাকে বলবো
তুমি যতই কাটাছেঁড়া করুক তোমাকে, তুমি আর সোশ্যাল মিডিয়াতে এসো না, এসো না। হ্যাঁ, থাকা যায় না, এটা ঠিকই, যে ভুলভাল কথা বললে আর থাকা যায় না। এই যে যেমন তোমার নামে বলছে, আমার ভাই খুব গায়ে লাগছে। তুমি আমার কেউ না, তোমাকে আমি চিনি না, জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কিসের সূত্রে? সোশ্যাল মিডিয়ার সূত্রে। এই যে তোমাকে বলছে না আমার গায়ে লাগছিল, আমি কিন্তু রুটি বানাতে গিয়ে, রুটি বলতে আমি মোটা রুটি করছি, বানাতে গিয়ে আমি দিয়ে এসেছি, আবার পজ করলাম, করে কিন্তু উল্টিয়ে দিয়ে এলাম, আবারও বসেছি। আমার খুব গায়ে লাগছে, কথাগুলো যদি আমি না বলি তো আমার মনে হয় খাবার নামবে না। তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি রাগে আছি আজকে, প্রচণ্ড। কথাগুলো শুনে মাথা গরম হয়ে গেছে। মানুষ এতটা নিচে নামে, বলে বাচ্চাকে দিয়ে এসেছে সেকেন্ড প্ল্যান করার জন্য। আরে মাটা আর একটা কথা বলেছে যে বাচ্চা হয়েছে, ধবলাকে কেন এই রুম্পার সাথে, রুম্পাকে কেন বলছো না যে বাচ্চা হোস্টেলে রেখেছে আর একটা সেকেন্ড প্ল্যান করছে অন্য, মানে সেকেন্ড হাজব্যান্ড নিয়ে, তো ধবলাকে কেন বলছো না? এর ভেতরেও, রুম্পার ভেতরেও মানে সদ্য কাটা ঘা, তার সঙ্গে তুলনা করতে হবে। আরে ও তো এক সাইড, ও তো নোংরা মহিলা, যে একটা সংসার, একটা বাচ্চা ছেড়ে অন্যজনের হাত ধরে বেরিয়ে গেছে, মানে অন্যজনের আশায়, হাত ধরে না ঠিক আশায়। সেই মানুষটা ওকে বলেছিল যে আমি তোমার দুঃখে সুখে সাথী আছি বলে, তাকে মন করিয়ে কথা বলে বের করে নিয়ে এসেছে। আরে রুম্পা তো তার মেয়েকে নিয়ে এসেছে, এমনকি যে সেকেন্ড হাজব্যান্ড সেও মানিয়ে নিয়েছে, ছিল 2 বছর। আর এ তো বাচ্চা রেখে চলে এসেছে, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছে, তাহলে কার সাথে কার তুলনা করছে? আর দ্বিতীয়ত ফুর্তি মেরে বেড়াচ্ছে, যে ফোকলা আছে, যে এখনকার গার্ল বয়ফ্রেন্ড, তাকে নিয়ে ফুর্তি মেরে বেড়াচ্ছে, তো কার সাথে কাকে তুলনা করছে? চল ফাট, নোংরা মহিলা কোথাকার। হ্যাঁ দালাল, তোকে বলছি, কিছু বুঝিস না তুই, বল, বুঝে সুঝে বলিস না। গীতাদি এমনি কথা বলেছিল না তোকে, যে তোর যেদিন চলে যাবে না পাশ থেকে, সেদিন তুই বুঝবি যে তুই মানে কমিউনিটি পোস্ট দিস না, তোর ভিডিও করিস না, কি হয় সেই দিন আমরা দেখব। হ্যাঁ, তুই যেমন প্রত্যেককে মৃত্যু কামনা করিস, আজ আমি তো অন্তত মৃত্যু কামনা করলাম। তাহলে তুই বুঝবি পাশ থেকে মানুষ সরে গেলে, তার হাজব্যান্ড সরে গেলে কেমনটা কষ্ট হয়। আরে তোর আছে কে বলতো? না আছে শ্বশুর শাশুড়ি, না আছে বাবা মা, না আছে ঘর বাড়ি, কিচ্ছু নেই, শুধু আছে হাজব্যান্ড, সেও ভেরু করে রেখেছিস। তুই একবার বসিয়ে দেখিস, জাস্ট তোর যদি হাজব্যান্ডটা কিছু হয়, তাহলে তোর তো ওই বাড়ি থেকে একদম ঘাট ধরে পই পই করে নামিয়ে দিবে। আর তুই এখন বসেছিস, তুই হিন্দু মুসলিম কোথায় কে কোথায় কি, আবার বলছিস আমাকে কিন্তু করো না, হিন্দু মুসলিমের ভেতরে আমি বিবাদ করছি না বলছিস, বলে আবার বলছিস বিবাদ করছিস না। নোংরা মহিলা কোথাকার। আরে ও একটা এত কিছুর পরে একটা বলতে এলো, এত মনটা শক্ত করে একটা লাইভ করেছে, আবারও একটা ঠিকঠাক বার্তা দিতে এলো যে না এটাই হয়েছে, এটা হয়েছিল, এটা হয়েছে, ব্যাস ওখানেই খতম। তোদের মতো কিছু ভিউয়ার্স আছে, তোদের মতো কিছু লোক আছে, যারা তোরা নোংরা যত ছড়াবি আমরা তত পরিষ্কার করার চেষ্টা করব, আর ওই জন্যই বারবার ফিরে আসব। তুই নোংরা বলে প্রত্যেককে ভাবিস নোংরা। তুই তাহলে যেদিন মাথা ফেটে গেছিল তোর, সেই দিন কুতরাতে ভিডিওতে কেন দেখাচ্ছিলে, এই দেখো রক্ত দেখো, এই দেখো রক্ত দেখো, এই দেখো আমার মাথা ফেটে গেছে দেখো, এই দেখো বরকে বলছি মেরে দেখাও, এখানে কতটা ফেটেছে দেখাও, কেন বলছিলি তুই? তাহলে তোর তো মাথা ফেটে গেছিলো, তুই তো শুয়ে থাকতে পারিস। তার কিছুদিন আগে বোধহয় প্রায় 1 বছর হতে চললো, স্যালাইন চলছিল তোর, সেটাকে তোকে ভিডিও অন করে দেখাতে হয়েছিল যে আমার স্যালাইন চলছিল, করছিলি তখন। আগে নিজেরটা দেখ, নিজের পেছনটা আগে দেখ যে কি লেগে আছে আর না লেগে আছে, তারপরে পরকে দেখতে যাস। আর দয়া করে বলছি মেয়েটাকে ছাড়।